একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে সমাজবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক, সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব বিবাহের ধারণা সম্পর্কে। প্রথমেই আমরা আলোচনা করব সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব বা সামাজিক প্রতিষ্ঠান কী বা কাকে বলে। মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো প্রতিষ্ঠান। সহজ ভাষায় ব্যক্তি আচরণের প্রতিষ্ঠিত রূপই হচ্ছে প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয় সমস্ত ব্যক্তির বর্গের প্রয়োজন পূরণের তাগিদে। তাই বিতর্কে না গিয়ে বলা যায় সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভব ঘটেছে মূলত সমাজের মানুষের তথা সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। তাহলে সামাজিক প্রতিষ্ঠান কি? মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে প্রতিষ্ঠান। আর সহজ ভাষায় প্রতিষ্ঠান হলো ব্যক্তি আচরণের প্রতিষ্ঠিত রূপই হচ্ছে প্রতিষ্ঠান। আর কিসের প্রয়োজনে এই প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে? সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয় সমস্ত ব্যক্তিবর্গের প্রয়োজন পূরণের তাগিদে। এই প্রসঙ্গে পি গিজবার্ট বলেছেন, ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যকার সম্পর্ক নির্ণয়ের গ্রহণযোগ্য প্রচলিত ধরনই হচ্ছে প্রতিষ্ঠান। প্রকৃত প্রস্তাবে প্রতিষ্ঠান হচ্ছে গুরুত্বপূর্ণ কার্যকলাপ, প্রথা ও রীতিনীতি। তাহলে পি গিজবার্টের মতে প্রতিষ্ঠান কি? ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যকার সম্পর্ক নির্ণয়ের গ্রহণযোগ্য প্রচলিত ধরনই হলো প্রতিষ্ঠান। সমাজবিজ্ঞানী E.S. বোগার্ডাসে তার দি ডেভেলপমেন্ট অফ সোশ্যাল থট শীর্ষক গ্রন্থে বলেছেন, সামাজিক প্রতিষ্ঠান হলো কতগুলো রীতি বা প্রথা, আর এগুলো ধীরে ধীরে সুসংবদ্ধ রূপ ধারণ করে এবং সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়। তাহলে সমাজবিজ্ঞানী E.S. বোগার্ডাসের মতে প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান হলো কতগুলো রীতি বা প্রথা, আর এগুলো ধীরে ধীরে সুসংবদ্ধ রূপ ধারণ করে এবং সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়। এক কথায় সকল সামাজিক প্রতিষ্ঠানের মূল কাজ হলো সামাজিক আচরণ নিয়ন্ত্রণ। তাহলে সামাজিক প্রতিষ্ঠানের মূল কাজটা কি? সামাজিক প্রতিষ্ঠানের মূল কাজ হলো সামাজিক আচরণ নিয়ন্ত্রণ। সামাজিক প্রতিষ্ঠানের রয়েছে বলেই সমাজের শৃঙ্খলা এবং ভারসাম্য টিকে আছে। প্রতিষ্ঠানের মাধ্যমেই সমস্ত ব্যক্তিবর্গের বিভিন্ন চাহিদা পূরণ হয়ে থাকে। মানুষের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পরিতৃপ্তি সাধনের উদ্দেশ্যে সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান থাকে। এক বা একাধিক প্রয়োজন পূরণের জন্য এক একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে। আর এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইত্যাদি। তাহলে সামাজিক প্রতিষ্ঠানের মূল কাজটা কি? সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করা। আর এই সামাজিক প্রতিষ্ঠান রয়েছে বলে কি আছে? সমাজের শৃঙ্খলা ও সমাজের ভারসাম্য টিকে আছে। প্রতিষ্ঠানের মাধ্যমে সমস্ত ব্যক্তিবর্গের বিভিন্ন চাহিদা কি হয়? পূরণ হয়ে থাকে। আর মানুষের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পরিতৃপ্তি সাধনের উদ্দেশ্যে সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান থাকে। আর এই প্রতিষ্ঠানগুলো কি কি? এই প্রতিষ্ঠানগুলো হলো অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান,
শিক্ষামূলক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইত্যাদি। এরপরে আসবো আমরা বিবাহ কি বা কাকে বলে। সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে বিবাহ হচ্ছে অন্যতম। বিবাহ হলো একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় বন্ধন। সংক্ষেপে বিবাহ বলতে একজন নারী ও পুরুষের মধ্যে এমন এক চুক্তি নির্ভর সম্পর্ককে বোঝায় যা সামাজিক, ধর্মীয় সংস্কৃতি দ্বারা স্বীকৃত। বিভিন্ন সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীগণ তাদের স্ব স্ব দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা বা ব্যাখ্যা প্রদান করেছে। অন্যভাবে বলা যায়, বিবাহ হচ্ছে একটি অনুমোদিত সামাজিক ব্যবস্থা যার মাধ্যমে ব্যক্তি এক বা একাধিক ততোধিক ব্যক্তি একটি পরিবার প্রতিষ্ঠা করতে পারে। ফিনিশ দার্শনিক ও সমাজতাত্ত্বিক ওয়েস্টার্ন মার্ক তার বিখ্যাত গ্রন্থ হিস্টোরি অফ হিউম্যান ম্যারেজে বিবাহের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে নারী ও পুরুষ মোটামুটি একটি স্থায়ী সম্পর্কে আবদ্ধ হয় এবং তাদের এই সম্পর্ক ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরও তাদের এই বন্ধন স্থায়ী থাকে। তাহলে বিবাহ কি? সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে বিবাহ হচ্ছে অন্যতম। বিবাহ হলো একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় বন্ধন। বিভিন্ন সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীগণ তাদের স্ব স্ব দৃষ্টিকোণ থেকে এই বিবাহের সংজ্ঞাও ব্যাখ্যা প্রদান করেছেন। ফিনিশ দার্শনিক সমাজতাত্ত্বিক ওয়েস্টার্ন মার্ক তার কোন গ্রন্থে বিবাহের সংজ্ঞা প্রদান করেছেন? হিস্টোরি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থে। তিনি এই গ্রন্থে কী সংজ্ঞা প্রদান করেছেন? তিনি বলেছেন, বিবাহ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে নারী ও পুরুষ মোটামুটি একটি স্থায়ী সম্পর্কে আবদ্ধ হয় এবং ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরও তাদের এই বন্ধন স্থায়ী থাকে। আমেরিকান সমাজবিজ্ঞানী গ্রোভসের মতে বিবাহ হচ্ছে একটি জনসমর্থিত ও আইনসঙ্গত বন্ধুত্ব ছাড়া আর কিছু নয়। এরপরে আসবো আমরা বিবাহের বৈশিষ্ট্য সম্পর্কে। বিবাহের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, আর এই বৈশিষ্ট্যগুলো হলো, বিবাহ একটি সর্বজনীন ও সর্বব্যাপী সামাজিক প্রতিষ্ঠান। বিবাহ হলো একটি সামাজিক ও ধর্মীয় বন্ধন যা নারী ও পুরুষের মধ্যে সংগঠিত হয়ে থাকে। বিবাহের মাধ্যমে স্বামীর সাথে স্ত্রী এবং পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের সামাজিক পরিস্থিতি ও সামাজিক মর্যাদা নির্ধারিত হয়। বিবাহ নারী পুরুষের অর্থনৈতিক দায়িত্ব আরোপ করে। বিবাহের পদ্ধতি সমাজ ও ধর্মভেদে বিভিন্ন হয়। বিবাহ কেবল নারী পুরুষের জৈবিক চাহিদা পূরণ করে না, বরং এর মাধ্যমে আত্মার বন্ধন সৃষ্টি হয়। বিবাহ নারী পুরুষের মধ্যে পারস্পরিক দায়িত্ব কর্তব্য আরোপ করে। তাহলে বিবাহের বৈশিষ্ট্যগুলো কি কি? বিবাহ একটি সর্বজনীন ও সর্বব্যাপী সামাজিক প্রতিষ্ঠান। বিবাহ একটি সামাজিক ও ধর্মীয় বন্ধন যা নারী পুরুষের মধ্যে সংগঠিত হয়ে থাকে। বিবাহের মাধ্যমে স্বামীর সাথে স্ত্রী এবং পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের সামাজিক পরিস্থিতি ও সামাজিক মর্যাদা নির্ধারিত হয়। বিবাহ নারী পুরুষের অর্থনৈতিক দায়িত্ব আরোপ করে। বিবাহ পদ্ধতি সমাজ ও ধর্মভেদে বিভিন্ন হয়। বিবাহ কেবল নারী পুরুষের জৈবিক চাহিদা পূরণ করে না,
বরং এর মাধ্যমে আত্মার বন্ধনও সৃষ্টি হয়। আর বিবাহের মাধ্যমে নারী পুরুষের মধ্যে পারস্পরিক দায়িত্ব কর্তব্য আরোপিত হয়। এরপরে আসবো আমরা বিবাহের প্রকারভেদ সম্পর্কে। বিবাহের প্রকারভেদ। বিবাহের প্রকারভেদ। পাত্র-পাত্রী সংখ্যার ভিত্তিতে বিবাহ 3 প্রকার। পাত্র-পাত্রী সংখ্যার ভিত্তিতে বিবাহ 3 প্রকার। এগুলি হলো একক বিবাহ, বহু বিবাহ, এই বহু বিবাহ আবার 2 প্রকার। এক হচ্ছে বহু স্ত্রী বিবাহ, আরেকটা হচ্ছে বহু স্বামী বিবাহ। তিন নম্বর হচ্ছে গোষ্ঠীগত বিবাহ। তাহলে পাত্র-পাত্রীর সংখ্যার উপর ভিত্তি করে বিবাহ কয় প্রকার? বিবাহ হচ্ছে 3 প্রকার। এগুলো কি কি? একক বিবাহ, বহু বিবাহ, গোষ্ঠীগত বিবাহ। আর এই বহু বিবাহ আবার 2 প্রকার, বহু স্ত্রী বিবাহ এবং বহু স্বামী বিবাহ। এবার আসি আমরা একক বিবাহটা কি বা কাকে বলে। একক বিবাহ একজন মহিলা ও একজন পুরুষের মধ্যে সংগঠিত বিবাহকে একক বিবাহ বলে, যা সকল সভ্য সমাজে স্বীকার ও সমর্থন করা হয়। এরপরে আসবো আমরা বহু বিবাহ কাকে বলে। একজন পুরুষের সাথে যখন একাধিক মহিলা কিংবা একজন মহিলার সাথে একাধিক পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাকে বহু বিবাহ বলে। এই বহু বিবাহ আবার 2 প্রকার। একটা হচ্ছে বহু স্ত্রী বিবাহ এবং বহু স্বামী বিবাহ। তো বহু স্ত্রী বিবাহ কাকে বলে? একজন পুরুষের সাথে একাধিক মহিলা বিবাহকে বহু স্ত্রী বিবাহ বলে। এবার আসবো আমরা বহু স্বামী বিবাহ। এই ধরনের বিবাহে একজন মহিলা যখন একাধিক পুরুষকে বিবাহ করে তখন তাকে বহু স্বামী বিবাহ বলে। এরপরে ভারতীয় টোডা উপজাতীয় তিব্বতীয়দের মাঝে এ ধরনের বিবাহের প্রচলন লক্ষ্য করা যায়।
এরপরে আসবো আমরা গোষ্ঠীগত বিবাহ কাকে বলে। একাধিক পুরুষের সাথে একাধিক মহিলার বিবাহকে গোষ্ঠীগত বিবাহ বলে। এ ধরনের বিবাহে গোষ্ঠীর সকল প্রকার পুরুষ ও নারী উভয়ই স্বামী স্ত্রী বলে গণ্য হয়। তাহলে একক বিবাহটা কি? একজন পুরুষের সাথে যখন একজন মহিলা বিবাহ হয় তখন তাকে একক বিবাহ বলে। আর বহু বিবাহ কি? একজন পুরুষের সাথে যখন একাধিক মহিলা কিংবা একজন মহিলার সাথে যখন একাধিক পুরুষের বিবাহ সংগঠিত হয় তখন তাকে বহু বিবাহ বলে। আর এই বহু বিবাহ দুই প্রকার, বহু স্ত্রী বিবাহ আর একটা হচ্ছে বহু স্বামী বিবাহ। বহু স্ত্রী বিবাহটা কি? একজন পুরুষের সাথে একাধিক মহিলার বিবাহকে বহু স্ত্রী বিবাহ বলে। উপমহাদেশের মুসলিম সমাজে এখন এ ধরনের বিবাহের প্রথা চালু রয়েছে। আর বহু স্বামী বিবাহ কি? একজন মহিলা যখন একাধিক পুরুষকে বিবাহ করে তখন তাকে বহু স্বামী বিবাহ বলে। ভারতের টোডা উপজাতি ও তিব্বতীয়দের মধ্যে এ ধরনের বিবাহর প্রচলন লক্ষ্য করা যায়। আর গোষ্ঠীগত বিবাহটা কি? একাধিক মহিলা যখন একাধিক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাকে গোষ্ঠীগত বিবাহ বলে। এ ধরনের বিবাহে গোষ্ঠীর সকল নারী পুরুষ উভয়ই স্বামী স্ত্রী বলে গণ্য হয়। এরপরে আমরা আসবো পাত্রপাত্রী। এরপরে আসবো পাত্রপাত্রী নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিতে বিবাহ। পাত্রপাত্রী নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিতে বিবাহ দুই প্রকার। প্রক্রিয়ার ভিত্তিতে বিবাহ দুই প্রকার। বহির্বিবাহ আর হচ্ছে অন্তর্বিবাহ। এই বহির্বিবাহ আবার দুই প্রকার। একটা হচ্ছে অনুলোম বিবাহ, আরেকটা হচ্ছে প্রতিলোম বিবাহ। দুই নম্বরে হচ্ছে অন্তর্বিবাহ। তাহলে পাত্রপাত্রী নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিতে বিবাহ দুই প্রকার। এই দুই প্রকার বিবাহ কি কি? বহির্বিবাহ আর অন্তর্বিবাহ। আর এই বহির্বিবাহ হচ্ছে দুই প্রকার, অনুলোম বিবাহ আর হচ্ছে প্রতিলোম বিবাহ। বহির্বিবাহটা কি? বহির্বিবাহ হচ্ছে নিজ শ্রেণী, বর্ণ, জাতীয় গোত্রের বাইরে থেকে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে যে বিবাহ সংগঠিত হয় তাকে বহির্বিবাহ বলে। আর এই বহির্বিবাহ আবার দুই প্রকার, অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ। আর অনুলোম বিবাহ কাকে বলে? উঁচু বংশের পাত্রের সাথে যখন নিচু বংশের পাত্রীর বিবাহ হয় তখন তাকে অনুলোম বিবাহ বলে। আর প্রতিলোম বিবাহ হচ্ছে
নিচু বংশের পাত্রের সাথে যখন উঁচু বংশের পাত্রীর বিবাহ হয় তখন তাকে প্রতিলোম বিবাহ বলে। আর অন্তর্বিবাহটা কি? নিজ শ্রেণী, বর্ণ, জাতি, গোত্রের মধ্য থেকে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে যে বিবাহ সংগঠিত হয় সেটাই হচ্ছে অন্তর্বিবাহ। তাহলে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে বিবাহ দুই প্রকার, বহির্বিবাহ আর হচ্ছে অন্তর্বিবাহ। বহির্বিবাহটা কি? নিজ গোত্র, শ্রেণী, জাতি, গোষ্ঠীর বাইরে থেকে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে যে বিবাহ সংগঠিত হয় সেটি হচ্ছে বহির্বিবাহ। এই বহির্বিবাহ দুই প্রকার, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ। এই অনুলোম বিবাহ কাকে বলে? উঁচু বংশের পাত্রের সাথে যখন নিচু বংশের পাত্রীর বিবাহ হয় তখন তাকে অনুলোম বিবাহ বলে। আর প্রতিলোম বিবাহ কাকে বলে? নিচু বংশের পাত্রের সাথে যখন উচ্চ বংশের পাত্রীর বিবাহ হয় তখন তাকে প্রতিলোম বিবাহ বলে। আর অন্তর্বিবাহ কাকে বলে? নিজ শ্রেণী, বর্ণ, জাতি ও গোষ্ঠীর মধ্য থেকে পাত্রপাত্রী নির্বাচন করে যে বিবাহ অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে অন্তর্বিবাহ। এরপরে আসবো আমরা পাত্রপাত্রী পরিস্থিতির ভিত্তিতে বিবাহ চার প্রকার। পাত্র পাত্রী পরিস্থিতির ভিত্তিতে বিবাহ চার প্রকার। পাত্রপাত্রী পরিস্থিতির ভিত্তিতে বিবাহ চার প্রকার। এগুলো হলো লেভিরেট বিবাহ, দুই নম্বরে হচ্ছে সররেট বিবাহ, তিন নম্বরে হলো সামন্তরাল কাজিন বিবাহ, চার নম্বরে হলো বিষম কাজিন বিবাহ। তাহলে পাত্রপাত্রীর পরিস্থিতির ভিত্তিতে বিবাহ চার প্রকার। কি কি? ল্যাভিরেট বিবাহ, সররেট বিবাহ, সামন্তরাল কাজিন বিবাহ, বিষম কাজিন বিবাহ। এবার ল্যাভিরেট বিবাহটা কাকে বলে? এ ধরনের বিবাহর প্রথার অপর নাম হচ্ছে ধাতী বিধবা বিবাহ। এই প্রথায় একজন ব্যক্তি তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীকে বিবাহ করে। তাহলে ল্যাভিরেট বিবাহটা কি? এই বিবাহে একজন ব্যক্তি তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীকে বিবাহ করে। এরপরে আসবো আমরা সররেট বিবাহ কাকে বলে। এই বিবাহকে এই শালিকা বিবাহ রীতি বলেও অভিহিত করা চলে। এ ধরনের বিবাহে একজন ব্যক্তি তার মৃত স্ত্রীর বোনকে বিবাহ করে। তাহলে সররেট বিবাহটা কি? এই বিবাহকে শালিকা বিবাহ রীতি বলেও অভিহিত করা হয়। এ ধরনের বিবাহে একজন ব্যক্তি তার মৃত স্ত্রীর বোনকে বিবাহ করে। এরপরে
সমান্তরাল কাজিন বিবাহ কাকে বলে? চাচাতো খালাতো ভাই বোনের মধ্যে যে বিবাহ সংগঠিত হয়, যে বিবাহ, সেটা হচ্ছে সমান্তরাল কাজিন বিবাহ। এই মুসলিম সমাজে এ ধরনের বিবাহের প্রচলন রয়েছে। তাহলে সমান্তরাল কাজিন বিবাহ কি? চাচাতো বা খালাতো ভাই বোনের মধ্যে যে বিবাহ সংগঠিত হয় সেটা হচ্ছে সমান্তরাল কাজিন বিবাহ। মুসলিম সমাজে এ ধরনের বিবাহের প্রচলন রয়েছে। এরপরে আসবো আমরা বিষম কাজিন বিবাহ। মামাতো ও ফুফাতো ভাই বোনের মধ্যে যে বিয়ে সংগঠিত হয় সেটা হচ্ছে বিষম কাজিন বিবাহ। মুসলিম সমাজে এ ধরনের বিবাহের প্রচলন বিদ্যমান। তাহলে বিষম কাজিন বিবাহটা কি? মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে অনুষ্ঠিত বিবাহ হচ্ছে বিষম কাজিন বিবাহ। এরপরের বিষয় হচ্ছে পাত্রপাত্রীর ইচ্ছার ভিত্তিতে বিবাহ। পাত্রপাত্রীর ইচ্ছার ভিত্তিতে বিবাহ দুই প্রকার। বন্দোবস্ত বিবাহ তাহলে পাত্রপাত্রীর ইচ্ছার ভিত্তিতে বিবাহ দুই প্রকার। আর এগুলো কি কি? বন্দোবস্ত বিবাহ আর হচ্ছে রোমান্টিক বিবাহ। বন্দোবস্ত বিবাহটা কি? যে বিবাহের ক্ষেত্রে পুত্র কন্যার অভিভাবকরা পাত্রপাত্রী মনোনয়ন করে বিবাহের ব্যবস্থা করে তাকে বন্দোবস্ত বিবাহ বলে। তাহলে বন্দোবস্ত বিবাহটা কি? যে বিবাহের ক্ষেত্রে পুত্র কন্যার অভিভাবকরা পাত্রপাত্রী মনোনয়ন করে বিবাহের ব্যবস্থা করে সেটাই হচ্ছে বন্দোবস্ত বিবাহ। বাংলাদেশের অধিকাংশ বিয়ের ধরনই বন্দোবস্ত। আর এরপরে আসব রোমান্টিক বিবাহ। রোমান্টিক বিবাহ কি? পাত্রপাত্রী নিজে ইচ্ছায় যে বিবাহ সম্পাদিত হয় তাকে রোমান্টিক বিবাহ বলে। রোমান্টিক বিয়ে আধুনিক শিল্পায়িত সমাজে লক্ষ্য করা যায়। তাহলে রোমান্টিক বিবাহ কি? পাত্রপাত্রী নিজে ইচ্ছার ভিত্তিতে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটাই হচ্ছে রোমান্টিক বিবাহ। আর এই বিবাহ বর্তমান আধুনিক শিল্পায়িত সমাজে লক্ষ্য করা যায়। এছাড়াও আরও অনেক প্রকারের বিবাহ রয়েছে, যেমন পুনঃবিবাহ, অবাস্তব বিবাহ, চুক্তিভিত্তিক বিবাহ, রেজিস্ট্রিবিহীন বিবাহ, টেলিফোন বিবাহ, মোবাইল বিবাহ ইত্যাদি। এরপরে আসবো আমরা বিবাহের সামাজিক গুরুত্ব সম্পর্কে। বিবাহ বর্তমান সভ্য সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মূলত ব্যক্তি স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন সম্ভব করে তোলার জন্য বিবাহের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। আর সমাজে নানা কারণে বিবাহের গুরুত্ব বহন করে। আর এই বিবাহের গুরুত্বগুলো হলো পরিবারের ভিত্তি হিসেবে বিবাহের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেবল বিবাহ ব্যবস্থার মাধ্যমেই সমাজ কর্তৃক
স্বীকৃত পন্থা অনুসারে পরিবার প্রতিষ্ঠিত হতে পারে। সুতরাং পরিবার প্রতিষ্ঠা করাই হলো বিবাহের অন্যতম সামাজিক উদ্দেশ্য। সমাজের স্থায়িত্ব ও সংহতি সংরক্ষণের ক্ষেত্রে বিবাহের ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্পর্ক সৃষ্টির মাধ্যমেই স্বামী স্ত্রী সন্তান উৎপাদন করার ফলে তাদের জীবনের স্থায়িত্ব বৃদ্ধি পায়। ব্যক্তির সামাজিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে বিবাহের ভূমিকা তাৎপর্যপূর্ণ। ব্যক্তি জীবনের পরিপ্রেক্ষিতে বিবাহের নৈতিক মূল্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিবাহের ধর্মীয় গুরুত্ব অপরিসীম। যে কোনো ধর্মের প্রতিটি রীতিনীতি মেনে চললে পারিবারিক ও সামাজিক জীবন সুন্দর হয়। বিবাহ ব্যবস্থা মানব সমাজে ব্যক্তির যৌন প্রকৃতিকে প্রশমিত করে, একটি শৃঙ্খলিত জীবন দান করে। সন্তান প্রজনন এবং বংশগতি রক্ষার ক্ষেত্রে বিবাহের ভূমিকা অন্যতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।